2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড ঘটবার পর এর 16 বছর বাদে বিডিআরের ঘটনায় এক মামলায় শেখ হাসিনার নাম আসামি হিসেবে যুক্ত হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবার পর এই যে শেখ হাসিনার নাম বিডিআর ঘটনার মামলায় যুক্ত করা হচ্ছে, এর রাজনৈতিক তাৎপর্য খোঁজা নিশ্চয়ই জরুরি। তারেক রহমান নির্বাচিত হওয়ার আগেই সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাতে এই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনরুদ্ধার করা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই নাম যে শেখ হাসিনা সরকার পরিবর্তন করে ফেলেছে সেটা বিএনপি বা তার সরকার সমর্থন করবে না। কিন্তু তারেক রহমান তখন ঘোষণা দেন নাই যে ইউনূস সরকার এসেই বিডিআর ঘটনা তদন্তে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে যে তদন্ত কমিশন গঠন করেছিল সে তদন্ত কমিশনের রিপোর্ট তারা গ্রহণযোগ্য মনে করে না। তারা আবারও বিডিআর এর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেবে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়েছেন যে তারা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবেন এবং সেই তদন্ত কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করেই পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। কিন্তু যে মামলা চলছে 16 বছরের বেশি সময় ধরে, বিস্ফোরক মামলা 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা, যে মামলায় 800 জন আসামি এরই মধ্যে আছেন, 1200 জন সাক্ষী আছে, 300 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, সে মামলায় এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ঢুকছে। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে বলে প্রসিকিউশন জানাচ্ছে। এবং ওই বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহানুদ্দিন বলেছেন যে সেই মামলায় এখন শেখ হাসিনা সহ এদেরকেও আসামি করা হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর মামলা দেওয়া, এই ঘোষণা এলো এমন একটা সময়ে যার একদিন আগেই শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে যে মামলা চলছে, এর মধ্যে একটার বিচার শেষ করে যে তাকে এরই মধ্যে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে, সেই জুলাই হত্যা মামলার বিচার চলছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি তার মতো করে এই মামলাগুলো ব্যবস্থাপনা করছিলেন, তাকে কিন্তু সরকার সরিয়ে দিয়ে বিএনপি পন্থী একজন আইনজীবীকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিযুক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ যে প্রক্রিয়ায় চলছে তাতে যেমন দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা ওই বিচার কাজের স্বচ্ছতা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে এবং মামলা পরিচালনার ডিউ প্রসেস ফলো করা হয়েছে কিনা তা নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের প্রসিকিউশন টিমেরই একজন সদস্য রীতিমতো কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তুলেছেন তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যদের বিরুদ্ধে ওই বিচার কাজকে প্রভাবিত করার জন্য এবং রাজসাক্ষীর মাধ্যমে বিচার কাজ সেরে ফেলার জন্য। কাজেই তারেক রহমানের সরকার, বিএনপি সরকার সম্ভবত ভাবছে একদিকে যেমন সাংবিধানিক ভিত্তির বাইরে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সে আইনে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন এনে আভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার ঘটনার ওই আইনে বিচার কাজ নিয়ে যেমন বিশ্বজুড়ে প্রশ্ন আছে, তেমনি ওই মামলার বিচার কাজে শত শত কোটি টাকা লেনদেন হয়ে গেছে। এই অভিযোগ যখন উঠে গেছে তখন শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সক্রিয় রাখা যাবে কিনা, কিংবা বিএনপি কি সত্যি জুলাইয়ের ঘটনাকে সবচেয়ে হাই প্রোফাইল ঘটনার একরকমের গুরুত্ব দিয়ে বিচার কাজ চালিয়ে নিয়ে যেতে চায় কিনা, সেটা নিয়েও বিএনপির রাজনৈতিকভাবে একরকমের দ্বিধা দ্বন্দ্ব আছে। এ অবস্থায় বিএনপি চাইছে শেখ হাসিনার বিরুদ্ধে এমন মামলা দায়ের থাকুক যে মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ভয় থাকবে
এবং শেখ হাসিনাকে সেই মামলার ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে দূরে রাখা যাবে। দেখেন, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার, হত্যা প্রচেষ্টা মামলা, বিস্ফোরক মামলা, 21শে আগস্টের ঘটনায় একাধিক মামলা ছিল এবং 21শে আগস্টের ঘটনার বিস্ফোরক মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কাজেই তারেক রহমানকে দেশে ফিরতে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়ে তবে ফিরতে হবে এবং মামলা উঠিয়ে তার দণ্ড উঠিয়ে, মানে রীতিমতো মামলার বিচার কাজকে এক রকমের বাতিল করে দিয়ে, খারিজ করে দিয়ে তবে তাকে ফিরতে হবে। এই বিরাট প্রতিবন্ধকতা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত তারেক রহমানের সামনে ছিল। এমনকি ইউনূস সরকার ক্ষমতায় এসেও সেই মামলা কিন্তু বহু বহু মাস ঝুলিয়ে রেখেছিল তারেক রহমানের সামনে, তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেটা নিশ্চিত করতে। কাজেই রাজনৈতিকভাবে একটা খুবই হাই প্রোফাইল মামলা যে একজন রাজনৈতিক নেতাকে কতটা বেকায়দায় রাখতে পারে সেটা তারেক রহমান খুব ভালো জানেন। কাজেই শেখ হাসিনা যাতে বাংলাদেশে সহজে ফিরতে না পারেন, ফেরার কথা না ভাবতে পারেন, এমনকি যে কোনোভাবে আওয়ামী লীগ কে যদি রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে বিএনপি সকল প্রকার গ্রিন সিগন্যাল প্রদান করে, এক রকমের পরিসর তৈরি করে দেয়, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে সব সিগন্যাল কিন্তু বিএনপি দেখাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খোলা শুরু হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য সহ, আসলে দুজন সাবেক সংসদ সদস্য সহ বেশ কিছু নেতা কর্মীর জামিন হওয়ার খবর শিরোনাম হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন 5ই আগস্টের পর হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেসব মামলা পুনঃ বিচারের বা সেসব মামলা আবারও তারা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সব কিছু যখন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জন্য 5ই আগস্টের পরের মামলাগুলো তারা আবার যাচাই বাছাই করে দেখবেন যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয়, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জন্য এক রকমের সহজ করতে চাইছেন পরিস্থিতি। তাদের 18 মাসের কারাবাস শেষ করে তাদেরকে জামিন দিয়ে মুক্ত করতে চাইছেন, তাদের জন্য একটা রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছেন, আওয়ামী লীগ সহ একটা সহাবস্থানের পরিস্থিতিও হয়তো তারা সৃষ্টি করতে চাইছেন, যার পেছনে আন্তর্জাতিক চাপও আছে তারেক রহমান সরকারের ওপর, আমেরিকা এবং ভারতের তরফে। সেই সব মিলিয়ে যখন সেই সিগন্যালগুলো পরিষ্কার, তখন তারেক রহমান সরকার, তারেক রহমান শেখ হাসিনাকে আবার সিগন্যাল দিতে চাইছেন যে তার ফেরাটা বাংলাদেশে কিছুতেই সহজ রাখবে না, সহজ করবে না বিএনপি সরকার। দেখেন, তারেক রহমান এর মধ্যে যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন, নির্বাচনের আগে যেসব সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, এর মধ্যে একটিতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে শেখ হাসিনার পুত্র কন্যারা যদি বাংলাদেশে ফিরতে চায়, রাজনীতি করতে চায় এবং তাদেরকে যদি জনগণ গ্রহণ করে, তাহলে যে কেউই রাজনীতিতে ফিরতে, রাজনীতিতে যোগ দিতে পারেন। কাজেই সেক্ষেত্রে তার অনুমোদনটা বিষয় নয়। এরকম একটা মন্তব্য তিনি যখন করেছেন, তখনও এই প্রশ্নটা মাথায় এসেছিল যে শেখ হাসিনার পুত্রকন্যারা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, এমন প্রশ্নের মুখোমুখি হতে তারেক রহমান রাজি হয়েছেন, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে সম্ভবত তারেক রহমান রাজি হন নাই। ইউনূস সরকার যে আলম ফজলুর রহমান নামের যে সাবেক মেজর জেনারেলকে বিডিআর ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছিল, তিনি কিন্তু এক বিস্ফোরক তদন্ত প্রতিবেদন হাজির করেছিলেন। ডিসেম্বর 2025-এ তিনি সেই তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জমা দেওয়ার আগেই সংবাদ সম্মেলনে এসে তারা কি পেয়েছেন সেসব বর্ণনা করেন। তখনই তিনি স্পষ্ট করে বলেন তারা সম্পূর্ণভাবে
চূড়ান্তভাবে ভারতীয় যোগসাজশের প্রমাণ পেয়েছেন। 2009-এর ফেব্রুয়ারিতে বিডিআরের ভেতরে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যাকারী ওই ঘটনার পেছনে, এবং তিনি বলেন যে ওই তদন্ত কমিশনের প্রধান বলেন যে 2008 থেকেই ভারত এই ষড়যন্ত্র শুরু করেছিল। তিনি বলেন যে তারা প্রমাণ পেয়েছেন যে ভারত চেয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করতে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। এবং সেই তদন্ত প্রতিবেদনে এমনকি এমন তথ্য উঠে এসেছিল বলে এই আলম ও ফজলুর রহমান সংবাদ মাধ্যমের সামনে তখন বলে শিরোনাম হয়েছিলেন যে রীতিমতো 921 জন ভারতীয় সে সময় দেশে এসেছিল, এর মধ্যে 67 জন ভারতীয়র কোনো হিসাব মিলছে না। আর তারা বলেছিলেন যে তাদের কাছে সাক্ষ্য দিতে গিয়ে সেনা কর্মকর্তাদের পরিবারেরা রীতিমতো এমন সাক্ষ্য দিয়েছেন, এদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার কণ্ঠে এই অভিযোগ করে এসেছেন যে তারা নাকি সে সময় বিডিআর ঘটনা চলবার সময়, ওই বিদ্রোহের সময় ভারতীয় সৈন্যদেরকে বিডিআরের ভেতরে দেখেছেন এবং হিন্দি ভাষায় কথা শুনেছেন। এরকম এক বিস্ফোরক তদন্ত কমিশনের রিপোর্ট ইউনূস সরকারের আমলে ইউনূস সরকারের হাতে তুলে দেওয়ার পর ইউনূস সরকার অবশ্য শেষ পর্যন্ত আর আনুষ্ঠানিকভাবে ওই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে নাই। এখন তারেক রহমান সরকার এসে ওই তদন্ত কমিশনের রিপোর্ট পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা কিংবা ওই তদন্ত কমিশনের রিপোর্ট গ্রাহ্য করছেন, তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও আলম ও ফজলুর রহমান যে বলেছিলেন যে তারা দেখেছেন আওয়ামী লীগ ওই ঘটনায় দলীয়ভাবে জড়িত ছিল, ওই ষড়যন্ত্রে এবং ওই ঘটনার বাস্তবায়নে, এবং ওই তদন্ত কমিশনের রিপোর্টে যেই নেতাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, এখন তারেক রহমান সরকারের আমলে এসে প্রসিকিউশন টিম 16 বছর বাদে ওই ব্যক্তিদের অর্থাৎ শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সাহারা খাতুন, এদেরকে এই মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে ওই মামলায় সাবেক যে সেনা কর্মকর্তাদের নাম আলম ও ফজলুর রহমান তার তদন্ত কমিশনের রিপোর্টে অভিযুক্তের তালিকায় নিয়ে এসেছিলেন, যেমন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ কিংবা শেখ হাসিনার আত্মীয় নিরাপত্তা উপদেষ্টা তার জেনারেল তারেক সিদ্দিকী, তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল আকবর, এদেরকেও অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা এখনো সংবাদ মাধ্যমে প্রসিকিউশন টিম জানায়নি। কাজেই তারেক রহমানের বার্তা পরিষ্কার, শেখ হাসিনার বিরুদ্ধে এই হাই প্রোফাইল মামলা চলবে। আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে এ ধরনের নানা রকম হাই প্রোফাইল মামলা আনা হবে। আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর হয়তো প্রশস্ত করবেন তারেক রহমান সরকার, বিএনপি সরকার, কিন্তু তার মানে এই নয়